বড় বোনের ডিভোর্সের 2 বছর পর দুলাভাইকে বিয়ে করে বধূবেশে বোনের শ্বশুরবাড়িতে ঢুকছে মিফতা। মুখে তার অমায়িক হাসির রেখা। বাড়ির গেটে ঢুকতেই দেখা মিলল বোনের সতীন রেখার সাথে। বোনের সতীন না, এখন তার নিজের সতীন বললেও চলে। রাহাদের বউ আছে, সব জেনে শুনেই বিয়েটা করেছে মিফতা। স্বামীর সাথে অল্প বয়সী মেয়েকে বধূর সাজে দেখে চমকালো রেখা। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ফ্যালফেল চোখে দাঁড়িয়ে রইল। তাছাড়া রেখা আজ সকালে জানতে পেরেছে সে প্রেগনেন্ট। অপেক্ষা করছিল কখন রাহাত বাড়ি আসবে আর খুশির খবরটা তাকে দিবে। অবশেষে রাহাত তো এলো, তবে সাথে কিনা নববধূ বেশি এক মেয়েকে নিয়ে এসেছে, অল্প বয়সী মেয়ে। ঘরের ভেতর থেকে মরিয়ম ভাইয়ের সাথে এক মেয়েকে দেখে বাড়ির সকলকে ডাকল। আম্মা আব্বা দেহ, ভাই কারে নিয়ে আইছে। তার ডাকে বাড়ির সকলে উপস্থিত হলো এখানে। রুনা বেগমের মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই, যেন এ আর তেমন কি ব্যাপার। শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, রাহাত, তোর সাথে এটা কে? রাহাত উত্তর দেওয়ার আগে মিফতা উত্তেজিত হয়ে উঠল। সে কি শাশুড়ি? ছেলের পাশে বসে যে একটা মেয়েকে দেখেও বুঝতে পারছে না কে হতে পারে। আরে, আমি আপনার ছেলের নতুন বউ গো, নতুন বউ। আর হ্যাঁ ননদিনী, তোমার কি আক্কেল জ্ঞান নেই নাকি? বড় ভাই বিয়ে করে এনেছে, কোথায় বরণডালা সাজাবে তা না, ঢেকির মতো দাঁড়িয়ে আছো কেন? জামাই নিয়ে এ বাড়িতে থাকছো, খাচ্ছ, আমার বরের অন্ন ধ্বংস করছো, আর আমাকে বরণ করছো না? বাহ বাহ, কি সুন্দর। রুনা বেগম রাগী কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে রে বাবা, এই মেয়ে আমি তোমাকে প্রশ্ন করেছি? বাচালের মতো বকবক করছো কেন? আমি আমার ছেলেকে প্রশ্ন করেছি, সে উত্তর দিতে জানে, বোবা নয় সে। তুমি নিজের মুখ বন্ধ করে রাখো। মিফতার পাশে দাঁড়িয়ে থাকা রাহাত বলল, ও আমার বউ মিফতা, একটু আগে কাজে অফিস থেকে বিয়ে করে নিয়ে এসেছি। রুনা থমকে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। ছেলেকে কিছু বলার নেই তার। তার মতে পোলা মানুষ 2-4টা বিয়ে করতেই পারে, এ আর কি এমন কি ব্যাপার। আদেশে সুরে বলল, বিয়ে করে নিয়ে এসেছিস, ঘরে নিয়ে যা। আর এই মেয়েকে বলে দিস মুখে মুখে তর্ক কম করতে, বলে পা বাড়ালো চলে যাওয়ার জন্য। তখনই পেছন থেকে মিফতা চেঁচিয়ে উঠল, সে কি শাশুড়ি? আমাকে বরণ করা হবে না নাকি? হতে পারে, আপনার ছেলের অনেকতম বউ আমি, সে আগে বিয়ে করেছে, কিন্তু আমার তো প্রথম বিয়ে এটা। আমি বরণ ছাড়া যাব না, বলে রাহাদের দিকে রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই রাহাত মরিয়মকে আদেশ করল, বোন, যা বরণডালা নিয়ে আয়। মরিয়ম মুখে ভেঙচি কেটে চলে গেল বরণডালা নিয়ে আসতে। রেখা বাকরুদ্ধ হয়ে সবকিছু দেখে যাচ্ছে। কিছু মুহূর্তের জন্য সে ভুলতে বসেছিল কি হচ্ছে সব চোখের সামনে। মনে হচ্ছে চোখের সামনে কোনো নাটক দেখছে সে। যখন হুঁশ আসলো তখন চেঁচিয়ে উঠল, আম্মা, কি হচ্ছে এইসব? আপনার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, আর আপনারা কিছু বলছেন না তাকে? আমি কি সতীনের সংসার করব নাকি? রোনার পেছনে হুইল চেয়ারে বসে থাকা মাসুদ আহমেদ এতক্ষণে মুখ খুলল, তুমি যখন এবাড়ির বউ হয়ে এসেছিলে তখনও তো সতীন আছে জেনেই এসেছিলে, তাহলে আজ তো সমস্যার কথা না। রুনা বলল, সে বিয়ে করেছে, এখানে আমাদের কি বলার আছে? তেতো হয়ে উঠল রেখা, কি বলার আছে মানে? এসব কি বলছেন আম্মা? আপনার ছেলে এমন একটা কাজ করছে, আর আপনি তাকে কিছু বলবেন না? সুন্দর করে আবার ঘরে জায়গা দিতেছেন। মাসুদ বাঁকা হেসে বলল, বউ রেখে বিয়ে তো এবার নতুন করেনি, এর আগেও করেছে, তাহলে এতে চমকানোর মতো কিছু দেখছি না আমরা। আর মিফতা রেখাকে উদ্দেশ্য করে উত্তর দিল, ঘরটা আমার বরের নামে লেখা, তাকে কি জায়গায় দিবে আর বের করবে? যার ইচ্ছে আমার সাথে থাকবে, না হয় চলে যেতে পারে। সতীনের সাথে ঝগড়া করে অযথা সময় নষ্ট করার রুচি আমার নেই। আমি শিক্ষিত মেয়ে, এসব ঝগড়াঝাটি আমার সাথে যায় না। হতবম্ব সকলে মিফতার কথা শুনে মিফতার কারো কথা কানে না নিয়ে ঘরে চলল। চলে যাওয়ার আগে শ্বশুরের পাশ হয়ে সালাম করে গেল। মেয়েটাকে ভালোই মনে হচ্ছে মাসুদের। তাহলে এমন সতীন আছে জেনেও তার ছেলেকে বিয়ে কেন করলো, সেটাই মাথায় ঢুকছে না। ঘরে ঢুকে রাহাতের বেডরুমে ঢুকে গেল মিফতা। রুমে ভালো করে একবার চোখ বুলিয়ে নিলে একা একাই বলল, খুব সুন্দর ঘরটা, বেশ পছন্দ হয়েছে আমার। তার পিছন পিছন সতীন রেখাও ঘরে প্রবেশ করল। রেখার কর্কশ গলা, এই মেয়ে, আমার রুমে এসে শুয়ে পড়লি কেন? রেখার কথার জবাব না দিয়ে মিফতা বলল, আমি তোমার অনেক বছরের ছোট হব। শুনেছি ছোটদের আদর করলে সম্মান পাওয়া যায়। ছোটদের সাথে যে যেমন করে সে সেরকমই ফেরত পায়। সুতরাং আমার সাথে তুই তুকারি করবে না একদম। সুন্দর করে তুমি করে বলবে। মিফতার কথায় বেশ অবাক হলো রেখা। এ যেন ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে। রেখাকে কিছু বলতে না দিয়ে মিফতা আবারও বলল,
ভালো ব্যবহার করার অভ্যাস করে তোলো এখন থেকে, নয়তো নিজের সন্তানকে ভালো কিছু শিখাবে কি করে, বলেই বাঁকা হাসল। এবার আর কিছু ভাবতে পারছে না রেখা। সে প্রেগনেন্ট, সে কথা মিফতা কি করে জানলো? এ কথা তো কেউ জানে না, বাড়ির কাউকে বলাই হয়নি। ভেবেছিল রাহাতকে সবার আগে খবরটা দিবে, অথচ এই মেয়ে কি করে জানলো? রেখার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে সে প্রেগনেন্ট, তা মিফতা জানল কি করে? মিফতা বিছানা থেকে উঠে রেখার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কি গো সতীন, কি ভাবছো? এসব আমি জানলাম কি করে? জানি গো, জানি। আরও অনেক খবর আমি জানি, আস্তে আস্তে তোমরাও জানবে। যা আমি জানি কিন্তু তোমরা জানো না, বলে অট্টহাসিতে হেসে উঠল মিফতা। আর শুনো, আমি এই ঘরটাতেই থাকবো, বেশ সুন্দর আর বড় আছে। তুমি তো প্রেগনেন্ট, বরের সাথে তো রোমান্স করতে পারবে না, তাই বড় ঘর দিয়ে তুমি কি করবে? এই মেয়ের অসহ্য মার্কা কথা আর নিতে পারছে না রেখা, তাই এক প্রকার বাধ্য হয়ে চলে গেল রুম থেকে। রাহাত দরকারি কাজের অজুহাতে বাড়ি থেকে বের হলো, হাঁপ ছেড়ে বাঁচলে যেন। এতক্ষণ মনে হচ্ছিল জমের হাতে আছে সে, এমন মেয়ে বিয়ে করেছে যে ভাবতে গা শিউরে ওঠে। তবুও মনে মনে খুশি, এত সুন্দর কচি একটা মেয়েকে বিয়ে করতে তো পেরেছে বলে। শফিক গান গাইতে গাইতে ঘরে ঢুকতে দেখল মরিয়ম মুখ গোমরা করে বসে আছে। আহ্লাদের স্বরে বলল, কি গো গিন্নি, মুখ অমন গোমরা কেন? বাড়ির খবর কি কিছু জানো? আছো তো গায়ে বাতাস লাগাতে ব্যস্ত। কেন, কি হলো? ভাই বিয়ে করে বউ নিয়ে এসেছে। মরিয়মের কথায় কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না শফিকের মাঝে। বিছানায় গায়ে এলিয়ে দিতে দিতে বলল, এ আর নতুন কি? টাকা আছে, বিয়ে করেছে, তাতে কি সমস্যা? মরিয়ম তার দিকে আরও একটু ঝুঁকে ফিসফিস করে বলল, বিয়ে একটা না 10টা করতো, তাতে তো আমাদের সমস্যা ছিল না, কিন্তু মেয়ে তো নয়, যেন জ্বলন্ত আগুনের খণ্ড। বাড়িতে আসতে না আসতেই সকলের মুখে মুখে কথা বলেছে। আমার না মেয়েটাকে সুবিধার লাগছে না, অল্প বয়সী মেয়ে, তার উপর সুন্দরী, ভাইয়ের মতো বয়সে বড় এমন ছেলেকে বিয়ে কেন করলো, সেটাই তো বুঝে উঠতে পারছি না। মরিয়মের কথায় শফিক ফিক করে হেসে উঠল, আরে এসব দেমাগ থাকবে নাকি, হাতের তুড়ি মেরে শেষ করে দিব। মনে মনে বলল, একবার ফাঁকা বাসায় পেলে এমন দেমাগ 10 মিনিটে শেষ করে দিব আমি। এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালো মিফতা। পরনে তার লাল শাড়ি, বুকের অংশে আঁচলটা ঠিক মতো থাকলেও পেটের দিকটায় কিছু অংশ বের করা। দুধে আলতা গায়ের রঙে লাল শাড়ির লাল চুড়িতে আসমানের পরীর মতো লাগছে মিফতাকে। লাল শাড়ির ফাঁকে ধবধবে সাদা পেট শফিকের দৃষ্টি কেড়েছে আরও বেশ খানিকক্ষণ আগেই। কথা বলার ভাষা তার নেই, এত সুন্দর মেয়ে কিনা বিয়ে করে এনেছে রাহাত। বিয়েটা রাহাত করলেও ভোগ তো আমি করব, ভাবতে ভেতরে শান্তি লাগছে শফিকের। তার সব ভাবনার মাঝে কানে আসলো, কি গো ননদি, জামাই নিয়ে ঘরে বসে থাকলে চলবে নাকি? রাতের রান্নাটা করো দেখি আজ। আমি রান্না করব মানে? তো কে করবে? এমন সময় ঘরে প্রবেশ করলো রুনা বেগম। কর্কশ গলায় বলল, সবসময় যে করে সে করবে, বাড়ির বউরা রান্না করে জানো না নাকি? এতদিন এক বউ একা রান্না করেছে, এখন থেকে দুজন মিলে রান্না করবে তোমরা। বাড়িতে দুটা বউ থাকতে আমার মেয়ে কেন রাতে যাবে? শাশুড়ির কথাটা যেন জোকস, খুব মজা পেয়েছে মিফতা, তাই ফিক করে হেসে দিল। বড় ভাইয়ের মন শরীর দুটোই খারাপ। আমি সতীন হয়ে তো আর তাকে এই অবস্থায় রান্নাঘরে পাঠাতে পারি না। আর আমি তো নতুন বউ, এসেছি বাড়ির সবাইকে চিনবো জানবো, কম করে দিন 15 সময় তো লাগবে, তাই না গো জামাইবাবু? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। শফিককে মিফতার কথায় শির মিলাতে দেখে মরিয়ম গরম চোখে তার দিকে তাকালো। রুনা বলল, বড় বউয়ের শরীর খারাপ কেন? কি হয়েছে তার আবার? হয়নি, হবে। আপনাদের বড় বউ অন্তঃসত্ত্বা, বাবু হবে তার। সকলে অবাক হলো। রেখার বাচ্চা পেটে, কই, কেউ তো জানে না, কাউকে তো বলেনি সে। সকলকে অবাক হতে দেখে মিফতা শোনালো, এত অবাক হওয়ার কিছুই নেই, আজ সকালে সে জেনেছে, তারপর থেকে বাড়িতে এত সব হলো, বলার সুযোগ পায়নি হয়তো। তা তুমি কি করে জানলে যে খবর কেউ জানে না? আমি জানলাম, বাতাস থেকে ভেসে এসেছে কানে। হুম, বাতাস বলেছে আমায়। মিফতা গালে আঙ্গুল দিয়ে ভঙ্গি করে বলল। মিফতার এসব কথায় গা জ্বলে যাচ্ছে রুনা বেগমের। রাগে গজগজ করতে করতে সে বের হয়ে গেল সে সত্যি খবর জানতে। ও ননদি, যাও রান্নাটা বসিয়ে দাও, এ ফাঁকে আমি জামাইবাবুর সাথে একটু আলাপ করে নেই। এই যেন মেঘনা চাইতে বৃষ্টি পেল শফিক, তাই মরিয়মকে বলল, করো না একবেলা রান্না, এ আর এমন কি,
আর আমিও কতদিন তোমার হাতের রান্না খাই না বলো তো। যাও যাও, বলে এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল মরিয়মকে। শফিকের ভাবভঙ্গি দেখে মনে মনে খুশি হলো মিফতা। বসো বসো, এখানটাই বসো। মিফতাকে খাটে জায়গা দেখিয়ে বলছে শফিক। মিফতাও বসে গেল। তা কোন বাড়ির মেয়ে গো তুমি? বাড়িঘর দেখে কি হবে? মায়া মানুষের রূপ থাকলে যেন যায়, সে নেই নতুন ঘরে ঘরবাড়ি হইয়া যায় জানেন না, বলে মিফতা চলে গেল। শফিক লোভনীয় দৃষ্টিতে তাকিয়েছে তার যাওয়ার দিকে। রেখা মন খারাপ করে সাদের চিলেকোঠার রুমটায় বসেছিল। মিফতা আলতার কৌটো হাতি নিয়ে গুনগুনিয়ে গান গেয়ে উপরে উঠছে। লাল শাড়ি, লাল চুড়ি, সাথে আলতা না হলে যেন জমছে না। তার উপর মিফতা সদ্য বিয়ে হওয়ার নতুন বউ, তার গায়ে আলতা থাকবে না তা কি করে হয়? ছাদে বসে চিলেকোঠার লাইটের আবছা আলোতে পায়ে আলতা লাগাচ্ছে সে। এমন সময় রুনা আসলো। সরাসরি রেখার কাছে গিয়ে প্রশ্ন করলো, তুমি নাকি অন্তঃসত্ত্বা? হ্যাঁ। তাহলে এই সন্ধ্যায় এখানে কেন? পোয়াতি বউদের বেশি শুনে চলতে হয় জানো না নাকি? মা কিছু শেখায়নি? রেখা মাথা নিচু করে শাশুড়ির ধমকানি শুনছিল। তখনই একটু দূরে থাকা মিফতা গলা ফাটিয়ে বলল, সবকিছু মা শিখালে শাশুড়ি কি শিখাবে? তা বলে কি শাশুড়ি? আমার না আপনার থেকে কিছু শেখার ছিল। এই প্রথম মিফতার একটা উত্তর ভালো লেগেছে রেখার। সঠিক জায়গার সঠিক উত্তরটা তার হয়ে মিফতা দিয়েছে। অন্যদিকে রুনা বেগম বিরক্তিতে কপাল কুঁচকে বলল, তোমায় না বলেছি বেয়াদবের মতো শাশুড়ি না ডাকতে? আর কি শিখার আছে তোমার আবার? মিফতা আলটাতে রেখে উঠে শাশুড়ির কাছে আসলো। ফিসফিস করে বলল, আমি তো হুট করে বিয়ে করে নিয়েছি। আর বয়স অল্প। বাসরাত সম্পর্কে না আমার তেমন ধারণা নেই, জানা হয়নি কারো থেকে কিছু। একটু শিখিয়ে দিবেন শাশুড়ি, কিভাবে কি করতে হয়? বলেই মুখে লজ্জা লজ্জা একটা ভাব ফুটিয়ে তুলল সে। রুনা বেগম কপালে হাত দিয়ে নিল। ছি ছি, এ মেয়ে না আর কিছু, নির্লজ্জ কোথাকার। নিজের বরের মায়ে গেছে কিনা বাসরাতের কথা জানতে চায়। এর মতো মেয়ে জীবনে আর একটা দেখিনি। বলতে বলতে রুনা চলে গেল। শাশুড়িকে ঘায়েল করতে পেরে আনন্দিত মিফতা। রেখার মিফতা ছাদ থেকে নামতে যাবে, তখনই পাশের বাড়ির বারান্দা থেকে একটা ছেলে জোরে শীষ বাজিয়ে উঠল। মিফতা রেখা দুজনেই সে শব্দে ওই দিকে তাকালো। ছেলেটার মুখ অস্পষ্ট, লাইট বন্ধ থাকায় চেহারা দেখা যাচ্ছে না। শুধু বোঝা গেল কোনো এক পুরুষ সেখানে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কি গো সতীন, কে ডাকে শীষ বাজিয়ে? নাগর নাকি কোনো? ডাকছে তোমায়? বলেই হাসতে হাসতে মিফতা চলে গেল রেখাকে রেখে। রেখার আগেই সেখান থেকে রেখা তো তাজ্জব বনে দাঁড়িয়ে আছে। পাগল নাকি এ মেয়ে? কি সব বলে গেল এগুলো? রেখা ছাদ থেকে চলে আসলো নিচের রুমে। গা গুলিয়ে বমি আছে তার। শরীরটা ভীষণ খারাপ লাগছে। এ অবস্থায় মেয়েদের কত যত্ন, কত আদর সোহাগের প্রয়োজন। আর তার কপাল এতটাই খারাপ যে সন্তান সম্ভাবনা জানার কয়েক ঘন্টা পরে ঘরে সতীন এসেছে। নিজের পেটে থাকা সন্তানকে অলক্ষণে বলে গালি দিবে কিনা বুঝতে পারছে না রেখা। রাতে খাবার টেবিলে বসেছে মাসুদ, রাহাত, শফিক আর মরিয়ম। খাবার বেড়ে দিচ্ছে রুনা। মাসুদের প্লেটে ভাত দিবে এমন সময় মিফতা এসে চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ল। রুনা বেগমের হাত থমকে গেল। তুমি এখানে কেন? প্লেট টেনে সামনে আনতে আনতে উত্তর দিল, খাবার টেবিলে খাবার খেতে এসেছি, তাছাড়া আর কেন আসব? রুনা কঠিন গলায় বলল, বাড়ির পুরুষদের খাওয়া শেষ হলে তারপর বাড়ির বউরা খায়, এটা এবারের নিয়ম। রাহাত, তোর বউকে ভালো করে এবারের নিয়মকানুন শিখিয়ে দিস। নিয়ম মেনে কি পেট চলে নাকি শাশুড়ি? আমার খিদে পেয়েছে, খাবার খাবো। তাছাড়া এখানে তো আমার ননদিনীও আছে, সে তো আর পুরুষ না। তাহলে আমি আসাতে সমস্যা কোথায়? মিফতার কথায় ফুঁসে উঠল মরিয়ম। দেখেছ মা, এসেছে একদিন হয়নি, এখনই আমার সাথে তুলনা দিতে শুরু করেছে। রাহাত মিফতাকে কিছু বলতে যাবে, পর মুহূর্তেই মিফতার মুখের দিকে তাকিয়ে থমে গেল ছেলেটা। মার বোনকে উদ্দেশ্য করে বলল, ছেড়ে দাও তো, আজ একদিনই তো। খাবার টেবিলে কি শুরু করলে? সামনে এত সুন্দর একটা মেয়ে বসে থাকলে খাবারের স্বাদই আলাদা লাগে। তাই সফিও বলল, বাদ দেন তো, কি শুরু করলেন? রুনাও আর কিছু বলল না। সকলে খাবার শুরু করল। এক লোকমা খাবার মুখে দিতেই ওয়াক করে উঠল মিফতা। বলি কি, বিষ মিশিয়ে দিয়েছ নাকি আমার তরকারিতে? এত নোনতা কেন? ও, কি নুন নাকি বিষ? মিফতার কথা শুনে সকলেই এক লোকমা করে মুখে দিল। এ খাবার গরুও খাবে না। এসব কি রান্না করেছিস তুই? সকলের রিয়াকশন দেখে মরিয়ম নিজেও একটু তরকারি মুখে দিল, সাথে সাথে থু মেরে ফেলে দিল। আমি তো তরকারিতে ঠিক করে নুন দিয়েছিলাম, এত নুন কি করে আসলো?
তা আমরা কি করে জানি? বলে সকলেই উঠে গেল। সে রাতে আর কারোই খাওয়া হলো না। সকালে উঠে চলে যেতে মিফতা মরিয়মের কানের কাছে এসে ফিসফিস করে বলল, রান্নাটা ভালো করে শিখে নাও ননদি। এখন না হয় বাপের বাড়ি আসো বলে পার পেয়ে গেলে, কদিন পর শ্বশুর বাড়ি গিয়ে এরকম রান্না করলে পরদিন সকালেই জামাইবাবু আরেকটা বিয়ে করে আনবে। বলেই শাড়ির আঁচল ঘুরিয়ে চলে গেল সে। মরিয়ম পলকের নয়নে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। মাথায় ঘুরপাক খাচ্ছে মিফতার কথা। দুদিন পর শ্বশুর বাড়ি গিয়ে এমন রান্না কর, পরদিনই জামাই বিয়ে করে নতুন বউ আনবে, মানে কি? সে তো এ বাড়িতেই থাকবে সারা জীবন। শফিক তো ঘর জামাই চলে এসেছে, তাহলে সে কেন বা শ্বশুর বাড়ি যাবে? তাহলে কি মিফতা তাকে বাড়ি থেকে বের করার প্ল্যান করছে? না না, সে প্ল্যান কাজে লাগাতে দেওয়া যাবে না। তার আগেই মিফতাকে এ বাড়ি থেকে সরাতে হবে। রাতে মিটিং বসেছে রুনা বেগমের ঘরে। মিটিংয়ের সদস্য ৩ জন। রুনা তার মেয়ে, মেয়ের জামাই। মরিয়মকে বেশ দুঃখী লাগছে। মা, ওই মায়া আমার কানের ধারে আয়া কইল, আমার কয়দিন পর শ্বশুরবাড়ি থাকমো। নিশ্চয়ই মায়া আমারে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছে। যে করে হোক ওকে বাড়ি থেকে বের করো। একদিন হয়নি বাড়িতে পা রেখেছে, একদিনেই সবার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। মিফতাকে বাড়ি থেকে তাড়ানোর কথাটা পছন্দ হলো না শফিকের। তার উদ্দেশ্য হাসিল হওয়ার আগে মিফতাকে বাড়ি ছাড়া করবে এ কেমন করে হতে দিবে? এমন সময় হঠাৎ মিফতার চিৎকার শোনা গেল। সকলে মিলে রাহাদের রুমের কাছে পৌঁছাতেই সবকিছু নীরব। কি রে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? কিছু না, তোমরা ঘরে যাও। টিকটিকি দেখে ভয় পেয়েছে। সকলে চলে যেতে মিফতাকে বলল, আমার সাথে বেড শেয়ার না করলে আমাকে বিয়ে কেন করলে? এত এত সম্পত্তি ভোগ করতে তোমাদের এত টাকা পয়সা কে খাবে? একটা বাচ্চাও তো নেই, তাই আমি এসেছি। বাচ্চা নেই, বাচ্চা হবে। রেখা অন্তঃসত্ত্বা, আর কয়েক মাস পরই বাচ্চা হবে। অট্টহাসিতে মেতে উঠল মিফতা। বিয়ের এতদিনে যে মা হতে পারেনি সে হঠাৎ করে প্রেগনেন্ট, এটা মানা যায়? আসলে কি তার পেটে বাচ্চা তোমার? চিন্তায় পড়ে গেল রাহাত। মিফতা শাড়ির আঁচল গড়িয়ে রাহাদের কাছে ঘেঁষতেই ঘুমিয়ে পড়ল রাহাত। রাহাদের নাকের কাছে হাত দিয়ে দেখে নিল মিফতা সত্যি ঘুমিয়েছি কিনা। ব্যাস, এ ঘুম কাল সকালের আগে আর ভাঙবে না। আজ আমি বড্ড ক্লান্ত, কাল থেকে কাজ শুরু করব। হাতে যে অনেক কাজ, সময়টা অল্প। বলেই বিছানায় গায়ে এলিয়ে দিল মিফতা। তুই ঘুমিয়ে গেলি? ভুলে গেলি সব কিছু? ভুলে গেলি তোকে ঘুমালে চলবে না। ওঠ মিফতা, উঠে পড়। প্রতিশোধ নে। ওরা খুনি, কাউকে ছাড়বি না। বোন, কাউকে না। মেরে ফেল ওদের। মাত্র ঘুমটা এসেছিল চোখে, এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ধরফরে উঠেছে মিফতা। হ্যাঁ, সত্যি তাকে ঘুমাতে চলবে না। এই বাড়িতে তো সে ঘুমাতে আসেনি। ড্রয়িং রুম থেকে কাপড় পোড়া গন্ধে সারা বাড়ি ভরে যাচ্ছে। ঘুম ঘুম চোখে চোখ কচলাতে কচলাতে ড্রয়িং রুমে যেতে মিফতার চিৎকার দিল। তার চিৎকারের শব্দে সকলেই সেখানে উপস্থিত হলো। ঘরের মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। সকলে আগুন দেখে চমকে গেল। আশেপাশে কেউ নেই আগুনকে লাগালো, তা আবার কাপড় দিয়ে। কে আগুন দিল কিছুই জানা গেল না। আগুন দেখে ভয় পেয়েছে মিফতা। হঠাৎ তার ফোনে মেসেজ আসলো, আগুন দেখে ভয় পেও না, তোমাকে ভয় পেলে চলবে না। ভয়কে জয় করে দ্রুত ফিরে আসো, তোমার অপেক্ষায় আছে কেউ একজন। মেসেজটা দেখে কিছুটা স্বাভাবিক হলো সে। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। আবার পর মুহূর্তে মনে পড়ল, এ বাড়িতে আগুন লেগেছে আমি ভয় পেয়েছি, সে কি করে জানলো এই কথা? হিসাবের অঙ্ক কষে কোনো উত্তর পেল না মিফতা। সকাল সকাল আরও একটা খারাপ খবর আসলো। রেখার বাবা খুব অসুস্থ। যত দ্রুত সম্ভব তাকে যেতে বলেছে। বাবার অসুস্থতার খবর শুনে শরীর খারাপ নিয়ে রেখা ছুটেছে বাপের বাড়ি। রাহাত তাকে নিয়ে গেছে। দুপুর গড়াতে না গড়াতে খবর এসেছে রেখার বাবা মারা গেছে। রেখাদের বাড়ি সর্দার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। যাতায়াতেও সুবিধা নেই, তাই রুনার মরিয়মকে নিয়ে গেছে শফি। তার যাওয়ার অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে যেতে হলো। তবে মনটা পড়েছিল বাড়িতে। ফাঁকা বাসা, মিফতাকে কাছে পাওয়ার এটাই উত্তম সুযোগ ছিল। মাসুদ প্যারালাইজড রোগী, চোখ থাকতেও অন্ধ, মুখ থাকতেও বোবা। সব দেখে শুনেও কিছু করার সাধ্য তার নেই। সবাই চলে গেছে রেখাদের বাড়িতে। সর্দার বাড়িতে কেবল মিফতা আর মাসুদ আছে। যাক, তার কাজটা সহজ হয়েছে ভেবেই শান্তির নিঃশ্বাস ছাড়ল। তবুও রাতের অপেক্ষা, কখন শ্বশুর ঘুমাবে। কেননা কোনো রকম রিস্ক নিতে চায় না সে। ছাদে উঠে কল করলো আদ্রকে। দুবার রিং হলো, রিসিভ হয়নি। নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে।
অবশেষে রাতে ঘুমিয়ে পড়ল মাসুদ। মিফতা কয়েকবার দেখে গেল মাসুদ ঘুমে কিনা। হ্যাঁ, ঘুমিয়েছে। দ্রুত পা চালালো। পুরনো স্টোররুমে ঢুকতে বেশ বেগ পোহাতে হয়েছে তাকে। পুরনো তালা জং ধরে গেছে। ভাগ্যিস তালা কাটার যন্ত্রটা ব্যাগে করে এনেছিল। আস্থা কাজে লেগেছে। মাকড়সার জালে ভরা রুম, পা ফেলার জায়গা নেই। দেখে মনে হচ্ছে না ২-৩ বছরের মধ্যে কেউ প্রবেশ করেছে এই রুমে। রুমের লাইট নষ্ট। ফোনের লাইট জ্বালিয়ে হাতের সাহায্যে মাকড়সার জালগুলো সরিয়ে সামনে এগোচ্ছে। বুকের ভেতর ক্রমাগত লাফাচ্ছে মিফতার। এই সেই রুম যেখানটায় তার বোন মিহি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মিহির মৃত্যুর পর হয়তো এই রুমটাতে স্টোর রুম বানিয়ে ফেলেছে এবারের লোকেরা। বিল্ডিংয়ের একদম কোনায় এর রুমটা। রুমের ভেতর একটা খাট আর একটা আলমারি। খাটের উপর কোনো তোশক নেই। তার পরিবর্তে বাড়ির যত হাবিজাবি অপ্রয়োজনীয় জিনিস ছড়িয়ে ছিটে রাখা। এসব কিছুর দিকে তাকালেই গা শিউরে ওঠে। চোখ বন্ধ করে নিজের ভেতর সাহস সঞ্চয় করে নিল। আমায় ভয় পেলে চলবে না। আমাকে বোনের ডায়েরি খুঁজে বের করতে হবে। হ্যাঁ, পারবো আমি। মনে মনে বিড়বিড় করে চোখ খুলে ধীর পায়ে হেঁটে আলমারির কাছে গেল। আলমারিতে তেমন কিছু নেই। পুরো আলমারিটাই খালি। শুধু একটা শাড়ি, লাল বেনারসি। মনে হয় এটা মিহির বিয়ের শাড়ি ছিল। সব খুঁজেও আর কিছু পেল না মিফতা। হঠাৎ চোখ পড়ল আলমারির নিচের দিকে। একটা রশি। পাটের সাদা দড়ির কিছু অংশে রক্ত মিশে আছে। লাল রক্ত, পুরনো হয়ে কালচে বর্ণ ধারণ করেছে। সেটা হাতে নিয়ে এদিক সেদিক ঘুরে দেখিয়ে জায়গা মতো আবার রেখে দিল। খাটের ওপরে সব জিনিসপত্র তুলে তুলে দেখল মিফতা। যা খুঁজছে তা কোথাও নেই। দীর্ঘশ্বাস ফেলে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ মনে পড়ল কিছু একটা। তারপর আবার দৌড়ে গেল। খাটের ওপরে থাকা কাঁথাটা সরিয়ে নিল কিছুটা। কাঙ্ক্ষিত জিনিসটা চোখের সামনে পেয়ে যেতেই শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ডায়েরির উপরে অসংখ্য ময়লা পড়ে ডায়েরির রং বোঝাই যাচ্ছে না। নিজের পরনের ওড়না নিয়ে ডায়েরিটা যথাসম্ভব পরিষ্কার করে নিল। ডায়েরির প্রথম পৃষ্ঠা ওল্টাতেই ধুলোয় জমা একটা পুরনো ছবি। ছবিটা মিহির। বিয়ের দিনের ছবি এটা। লাল বেনারসিতে মিহিকে কি অপরূপ লাগছে। কাপা হাতে আলতো করে ছবিটা ছুঁয়ে দিল মিফতা। ছবিটাতে মিহি হাসছে। জীবন্ত প্রাণবন্ধ লাগছে তাকে। ছবিটা নিজের কাছে নিয়ে নিল। এরপর পরের পৃষ্ঠা উল্টালো। বড় বড় অক্ষরে লেখা, মিহির গল্প। কথা, আমি মিহি, বয়স ২০। রূপে গুণে সেরা কিনা তা বলতে পারি না। পরে বলবে নিজের ঢোল নিজেই বাজাই। আজ থেকে আমার নতুন জীবন শুরু। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের অনেক অনেক স্বপ্ন থাকে, বিশেষ করে বাঙালি মেয়েদের। আমারও আছে। আজ সে স্বপ্নের দিন এসেছে আমার জীবনে। আমি অনেক বেশি খুশি। এত খুশির মাঝে একটা ছোট্ট কষ্ট। আমার বিয়েতে আমার একমাত্র বোনের অনুপস্থিত আমার কষ্টের কারণ। তবুও খুশি মনে মনে, কারণ আমার বোনটা কয়েক বছর পর অনেক বড় মাপের মানুষ হয়ে দেশে ফিরবে। লেখাটুকু পড়ার পর আর লেখা নেই এই পৃষ্ঠাতে। মিফতার মনে পড়ল মিহির বিয়ের সময়ের কথা। বাবা মায়ের ২টা মাত্র মেয়ে তারা। বোনের থেকে ৪ কি ৫ বছরের ছোট মিফতা। মিহির বাবা বাড়ির অবস্থা মধ্যবিত্ত। কোনোরকম চলে যায় এই আর কি। মিহির মারা ২ বোন, মামা নেই। একমাত্র খালার অবস্থা বেশ ভালো। ২ ছেলে তার, মেয়ে নেই কোনো। এদিকে বোনের সংসারের অভাব দেখে সুমিতা খালা মাকে বলে, আপা, তোর দুইটা মেয়ে। আর মিফতার লেখাপড়ার মাথাও অনেক ভালো। মিফতার এসএসসি পরীক্ষার ওর পরে আমি আমার সাথে কানাডা নিয়ে যাই। ওইখানে লেখাপড়া করাবো ওরে। সে তার পছন্দের বিষয়ের ওপর লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে। এরপর আমার ছেলে রুহুলের সাথে বিয়ে দেব। সুমিতা খালার প্রস্তাবটা যেন আমার বাবা মার কাছে হাতে আসমান ছোঁয়ার মতো সুযোগ। সকলে রাজি হয়ে যায়। মিফতাকে চলে যেতে হয় পরিবার ছেড়ে। আদরে বোনকে ছেড়ে চলে যায় মিফতা। সে চলে যাওয়ার মাসখানেক পরে মিহির বিয়ে ঠিক হয়। মাত্র দেশ থেকে গেল কলেজে ভর্তি, আরও অনেক কাজ। এমন সময় দেশে আসলে ১ বছরের লেখাপড়ার পিছনে পড়তে হবে, যার জন্য বোনের বিয়েতে বসতে পারেনি আর। বিয়ের দিন ভিডিও কলে বোনকে দেখে কেঁদেছিল মিহি। এসব ভাবনার ঘোর কাটতে ডায়েরি পড়ে পৃষ্ঠা উল্টায় সে। আমার নতুন জীবনটা শুরু করতে পেরে যতটা খুশি ছিলাম, বিয়ের রাতে আমার সে খুশি অমাবস্যা চাঁদের মতো আধারে লুটিয়ে যায়। সম্পূর্ণ অপরিচিত যে মানুষটাকে না দেখেই স্বামীর স্বীকৃতি দিয়েছি মনের মাঝে, তার সাথে এমনভাবে পরিচিত হব ভাবতে পারিনি। বাসরাতে নেশাগ্রস্ত অবস্থায় রুমে আসে আমার সদ্য বিয়ে করা স্বামী রাহাত। তাকে এমন অবস্থায় দেখে ঘাবড়ে যায়। সে তার চাহিদা পূরণ করে ঘুমিয়ে পড়ে। কোনো কথা হয়নি আমাদের আর। অথচ স্বপ্ন ছিল বিয়ের রাতে দুজন মিলে চাঁদ দেখতে দেখতে গল্প করে সারা রাত পার করে দিব।
পরদিন সকালে শাশুড়ি এসে বলল গা থেকে গহনা খুলে দিতে। চমকে গেলাম। বিয়ের গহনা তো আমাকে দিয়েছে, তাহলে কেন নিবে? আমাকে চুপ থাকতে দেখে শাশুড়ি নিজ হাতেই আমার শরীর থেকে গহনা খুলতে খুলতে বলল, বাড়িতে কত কাজের লোক আছে, কে কখন কি করে বসে, তাছাড়া এত ভারী ভারী গয়না পরে থাকতে পারবে না। আমি বরং এগুলো নিয়ে আমার কাছে রাখি। বলেই তিনি গহনা খুলে নিয়ে গেল। আমি শুধু অবাক হয়ে দেখে গেলাম। নতুন বউ বলে মুখে মুখে কিছু বলার সাহস পায়নি। ডায়েরি পড়তে পড়তে কানে আজানের শব্দ ভেসে আসলো। না, এখানে আর থাকা যাবে না। ডায়েরিটা নিজের সাথে করে নিয়ে গেলেও সমস্যা হবে, কেউ দেখে ফেলতে পারে। তাই ঝটপট মোবাইলে ডায়েরির কয়েকটা পৃষ্ঠার ছবি তুলে সবকিছু আগের জায়গায় রেখে বের হয়ে কয়েক পা যেতেই পেছন থেকে পুরুষনালী কণ্ঠ, দাঁড়াও, কে ওইখানে? মিফতা, কোথায় গিয়েছিলে ওইদিকে? না মানে বাবা, ঘুম আসছিল না তো, তাই হাঁটছিলাম এদিকটায়। তুমি মিথ্যা বলছো মিফতা। মাসুদের কঠিনতম কণ্ঠ। ধরা পড়ে গেছে ভেবে ভয়ে চুপসে গেছে মিফতা। কি উত্তর দেবে? না বুঝে আবারও থতমত করে বলল, মিথ্যা কেন বলবো? ঘুম আসছিল না, তাই বাড়িটা ঘুরে দেখছিলাম। এত সকালে আপনি এখানে? ঘুমান নাই? চা করে দিব, চা খাবেন? না, খাবো না। যাও, তুমি রুমে যাও। রুমে যাওয়ার অনুমতি পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল মিফতা। দ্রুত পায়ে সে স্থান ত্যাগ করল। পিছন থেকে হুইল চেয়ারে বসা মাসুদ তার যাওয়ার পানে আনমনা তাকিয়ে থেকে স্পষ্ট সুরে বিড়বিড় করল, সামনে ধ্বংসের দিন। জানি না কোন মায়ের কোন খালি করতে ধ্বংস তোমায় এই ধ্বংসের রাজ্যে টেনে এনেছে। রুমে এসে ডকডক করে এক গ্লাস পানি খেয়ে নিল মিফতা। সাইলেন্ট করা ফোনে একের পর এক কল আসছে দেখেও কল রিসিভ করার শক্তি পাচ্ছে না সে। বেশ খানিকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে রুদ্রিককে কল ব্যাক করল। কোথায় ছিলে? এতগুলো কল করেছি কাল সকাল থেকে। কোনো আইডিয়া আছে তোমার? বিজি ছিলাম। আর এতবার কল করার কি আছে? কেউ দেখলে সমস্যা হবে নাকি? কে কি বলবে? আমার বউকে আমি কল করব। ইস, আসছে বউ বলতে। যখন বউ হব তখন বলো। তা দেখে নিব। এবার বলো, কল রিসিভ করনি কেন? সারা রাত ওই রুমে ছিলাম। সে ঘরটায় গিয়েছিলাম, ডায়েরিও পেয়েছি। কিন্তু আসার সময় রাহাতের বাবা দেখে ফেলেছে আমায়। জানি না ওই ঘরে ঢুকেছি তা দেখে ফেলেছে কিনা। ভালো লাগে না, প্যারা। এত চিন্তা করো না, কিছু হবে না। আচ্ছা, তা না হয় বাদ দিলাম। কিন্তু তার আগে তুমি বলো, কাল সকালে আগুন লাগার খবর তুমি কি করে জানলে? এমন তো নয় তুমি লাগিয়েছ আগুন। রুদ্রিক হেসে ফেল। আমি কেন লাগাবো? আর কিভাবে বা লাগাবো? আমি তো কাল সকালে কারো চিৎকার শুনে ওই বাড়ির পেছনে জানালা দিয়ে উকি দিয়েছিলাম কি হয়েছে দেখতে। এই পরে দেখলাম আগুন জ্বলছে ড্রয়িং রুমে। তাই তোমায় ভয় পেতে না করেছিলাম। জাস্ট এটুকুই। হুম, হয়েছে। রাখো এবার। মেনে নিলাম তোমার কথা। আচ্ছা, সাবধানে থেকো। আর আমি তো তোমার আশেপাশেই আছি। এত ভয়ের কিছু নেই। ওকে, বাই। রাখি এখন। যখন তখন কল দিও না ওকে। সকাল 10টা নাগাদ সকলে বাড়ি ফিরে এসেছে। রেখাকে রেখে এসেছে শুধু। সবাই অনেক ক্লান্ত থাকায় মিফতা নিজে রান্না করে নিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিছানায় বসে ফোনে তোলা সকালের ছবিগুলো বের করতেই এক ঘরে চলে গেল সে। বিয়ের কদিন পর থেকেই প্রায় সময় রাতের রাহাত নেশা করে রুমে আসতো। আর কিছু বললেই গায়ে হাত তুলত। শ্বশুর শাশুড়িকে একথা বললে শাশুড়ি বলতো, মায়া মানুষ জামাইয়ের বাড়ির ভাত খেতে গেলে একটু আধটু মায়ের খাইতেই হয়। আর ছেলে মানুষ মাঝে মাঝে একটু আধটু মদও খায়, এই দোষের কি? শুধু স্বামীর অত্যাচার না, শাশুড়ি ননদও নির্যাতন শুরু করে আমার উপর। বাড়িতে থাকা একজন কাজের লোককে বিদায় করে দেয় আমার বিয়ের 2 দিন পরে। আর সে স্থানটা পাই আমি। বিয়ে করে কাজের জন্য যেন আমায় নিয়ে এসেছে এই পরিবার। 2-3 মাসে ভুলেই যায় আমি এ বাড়ির বউ নাকি কাজের মেয়ে। কাজ করাটা সমস্যা ছিল না আমার, কিন্তু তাদের অত্যাচার আর কথায় কথায় মা বাবা তুলে গালি দেওয়া সবকিছু দিন দিন বাড়তে থাকে। ধৈর্যের সীমা শেষ করে বাড়িতে মাকে জানায় সব ঘটনা। তাতেও কোনো লাভ হয়নি। শাশুড়ির মতো মাও একই কথা বলে, কেউ যেন আমার পক্ষে নেই। যার ফলে নিজের ভাগ্য বলে সব মেনে নেই। বিয়ের 6 মাস পরে যখন বাচ্চা হচ্ছে না, তখন শুরু হয় আমার এক কথা, আমি নাকি মা হতে পারবো না, এই সেই। এদিকে গাধার খাটুনি খাটতে খাটতে শরীরে নানা রোগ বাসা বেঁধে ফেলেছি আমার। তবুও বেবি না হওয়ার কারণে ডাক্তার দেখায়। ডাক্তার স্বামী স্ত্রী দুজনকে পরীক্ষা করাতে বলে। ডাক্তারের দেওয়া টেস্টগুলো করে বাড়ি ফিরে আসে। সেদিন রাহাত পরদিন অফিস চলে যায়।
আমি একাই যাই টেস্টের রিপোর্ট আনতে। এরপর যা শুনি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রাহাত কখনো বাবা হতে পারবে না। তার কারণগুলোর মধ্যে অন্যতম হলো নেশা করা। এই কারণে নাকি আস্তে আস্তে বাবা হওয়ার ক্ষমতা হারিয়েছে। ভেতর ভেতর ভেঙে পড়ি আমি। কিন্তু সে কথা রাহাত বা তার পরিবার কাউকে জানায়নি, কষ্ট পাবে বলে। বাড়িতে এসে বলি ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই। তার দুদিন পর রাহাত নতুন বিয়ে করে আনে। রাহাত একা নয়, বরং তার মা বোন সকলে গিয়ে বিয়ে করায় তাকে। আমি বাকরুদ্ধ হয়ে সেদিন দেখে যাই শুধু। মাকে জানাই, মা, ও তাদের পক্ষে ছিল। বুঝতে পারি বিয়ে দেওয়ার সাথে বাবা মা পর করে দিয়েছে আমায়ও। এদিকে আমার শরীর বেশি থেকে বেশি খারাপ হতে থাকে। শ্বশুরবাড়ির সকলে নতুন বউকে আদরে আদরে রাখত। তাদের ভাষ্যমতে সে বাচ্চা জন্ম দিতে পারবে, তাই তার যত্নটা কয়েকদিন একটু বেশি ছিল। তাই আমাকে দিয়ে বাড়ির সকল কাজকর্ম করাতো। এতদিন রাহাত আমার সাথে ঘুমাতো বিধায় কোনো সমস্যা হয়নি। তবে যেই রাহাত তার বউকে নিয়ে অন্য রুমে থাকে, সেদিন থেকেই লক্ষ্য করি রাতের বেলা প্রায় সময় আমার রুমের কাছে কারো পায়ের শব্দ। কয়েকদিন যাওয়ার পর হঠাৎ দেখি ননদিনের বর আমার রুমে। আমি ঘাবড়ে গিয়ে তাকে বলি, আপনি এখানে? সে আমার কথার উত্তর না দিয়ে এক পৈশাচিক হাসিতে মেতে ওঠে আর আমার সাথে জবরদস্তি করতে লাগে। কোনো উপায়ন্তর না পেয়ে চিৎকার করি। এতে সকলে ঘুম ছেড়ে এখানে আসে। আমি সবটা বলি, কিন্তু জামাইবাবু বলে সব মিথ্যা। আমাকে ফোনে কারোর সাথে কথা বলতে দেখে সে জিজ্ঞেস করেছে কার সাথে কথা বলছি। সেই জন্য নাকি আমি নাটক সাজিয়েছি। ঘটনা বলতেই সকলে আমায় দোষারোপ করে। মিথ্যা নাটক করছি নাকি আমি। সাথে সে রাতে অনেক মারধরও করে সবাই মিলে। পরদিন সকালে বাধ্য হয়ে এ বাড়ি ছাড়তে হয় আমায়। রাগে অভিমানে চলে যায় বাবার বাড়ি। একদমই লেখা খানিক পরে নিঃশ্বাস নেয় মিফতা। বোনের করুণ দশার কথা মনে পড়ে চোখে পানি চলে আসে। হঠাৎ মনে পড়ে, রাহাত তো কখনো সন্তান জন্ম দিতে পারবে না। তাহলে রেখা কি করে প্রেগনেন্ট হলো? তাহলে কি রেখার গর্ভের সন্তান রাহাদের নয়? এ সন্তানের বাবা কে তবে? পরে লেখাখানি পড়ার জন্য মিফতার মন ছটফট করছে। আপাতত বাড়ি চলে গিয়েছিল, লেখা এখানে। তাহলে আবার এ বাড়িতে কি করে আসলো? আর এ বাড়িতে কি করে মারা গেল? এমন শত শত প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু তাতে কোনো লাভ নেই। বাড়ি ভরা মানুষ। কিছুতেই মিহির রুমে যেতে পারছে না মিফতা। তাই বুদ্ধি খাটালো, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবে না সে কয়েকদিন। পরপর কায়দা করে আরেকবার ঢুকবে মিহির ঘরে। তা নয়তো তাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগবে ওরা। যদিও মিফতাকে বাড়ি থেকে বের করার কথা বের করলে তাদেরকে বাড়ি ছাড়তে হবে। কিন্তু মিফতা তা চায় না। শিকার হাতের নাগালের বাইরে চলে গেলে আবার নিজের সীমানায় নিয়ে আসা কষ্টকর হবে। তাই কয়েকটি দিন চুপচাপ থাকার সিদ্ধান্ত নিয়েছে মিফতা। মাঝখানে কেটে গেছে 2 দিন। মিফতা প্রতিদিনকার মতো রাহাদের রাতের খাবারের ঘুমের ওষুধ মিশিয়ে দেয় বা অজ্ঞান হওয়ার স্প্রে দিয়ে কায়দায় ঘুম পাড়িয়ে দেয় রাহাতকে। এই বুদ্ধিটা অবশ্য রুদ্রিকের। মিফতাকে পাঠানোর সময় এরকম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে দিয়ে দিয়েছে সে, যেন কোনো রকম রিস্ক না হয় রাহাতের সাথে রাত কাটানো। বড্ড ভালোবাসে সে মিফতাকে। যদিও মিফতাকে তার খালা বড় ছেলে রুহুলের বউ হিসেবে ঠিক করে রেখেছে, তবুও ভালোবাসা কি আর এসব মানে? মামে বসেছিল নিজেদের রুমে। শফিককে আসতে দেখে রুনা বলল, খোঁজ পেলে কোনো? শফিক কি বলবে বুঝতে পারল না। আমতা আমতা করে বলল, তেমন কোনো খোঁজ পায়নি। শুধু জানতে পেরেছি 2 মাস ধরে পাশের মহল্লায় একটা বাড়িতে ভাড়া থেকেছে। একাই উঠেছে সেখানে, পরিবার ছিল না। আর বাসা ভাড়া নেওয়ার সময় নাকি বলেছে শহর থেকে এসেছে কিছু কাজে। এ গ্রামে কেউ নেই, তাই ভাড়া থাকবে। রোনার মুখে চিন্তার ছাপ দেখা গেল। তার চিন্তা আরও এক ধাপ বাড়িয়ে দিতে মরিয়ম বলে ফেলল, 2 দিন ধরে কেমন চুপসে গেছে মেয়েটা। রান্না করে ঘরে যাচ্ছে। সকলের খাওয়া শেষ হলে খেয়ে দিয়ে আবার নিজের ঘরে থাকছে। কারো সাথে কথাটা বলছে না তেমন। এ মেয়ের ভাবগতি কিছু বোঝা যায় না। চুপ থেকে ভেতর ভেতর আবার কি ফোন দিয়ে আসছে কে জানে। মেয়ের কথায় চুপ থেকে মনে মনে বেশ খানিকটা সময় নিয়ে হিসাব কষল রোনা। পর মুহূর্তে গা দোলানো কথা বলে চলে গেল। হতে পারে মেয়েটার কেউ নেই, তাই রাহাতকে বিয়ে করে মাথা গোঁজায় ঠাঁই নিয়েছে। না বুঝে একাই বাড়ি রাজত্ব করতে চেয়েছিল। ছোট তো, বুঝতে পারেনি। আর যখন বুঝলো তখন থেমে গেছে। এসব নিয়ে ভাবতে হবে না আর। কথাটা বলেই চলে যেতে গিয়ে মুখে ফুটিয়ে তুলল এক অপরিচিত হাসি। এই হাসিটা ঠিক ভালো না মন্দ তা বোঝা কষ্টসাধ্য।
পরদিন সকালে বেলা করে ঘুম থেকে ডেকে তোলা হলো রাহাতকে। রেখাদের বাড়ি মিলাদের আয়োজন করা হয়েছে, সেখানেই যাবে তারা। তাছাড়া রেখাকে ও নিয়ে আসতে হবে। রাহাত, রোনা আর মরিয়ম রওনা দিয়েছে বেলা 10টা নাগাদ। সন্ধ্যার মধ্যে ফিরে আসতে না পারলেও রাত 8টার মধ্যে ফিরতে পারবে তারা, তাতে কোনো সন্দেহ নেই। শফিক ইনিয়ে বিনিয়ে বাড়িতে রয়ে গেল, উদ্দেশ্য মিফতাকে ভোগ করা। সকলে বাড়ি থেকে বের হতেই এক পৈশাচিক হাসিতে মেতে উঠল। আজ যে তুমি আমার, শুধুই আমার। এত বড় বাড়িতে আমার থেকে ছাড়া কি করে পাবে? নিজের রুমে শুয়ে পায়ের উপর পা তুলে মনের সুখে গান শুনছে শফি। এর মাঝে মিফতার আগমন। আরে আরে, ছোট পাখি দেখি আমার ঘরে। শফিকের কুদৃষ্টি বিচরণ করছে মিফতার সারা শরীরে। দেখতে পেয়ে ভেতরে ভেতরে ঘৃণায় গা গুলে আসলো তার। তবে তা বাইরে অপ্রকাশিত রেখে মিফতা শফিকের গা ঘেঁষে বসতে বসতে বলল, বাড়িতে তো কেউ নেই, একার কতক্ষণ ভালো লাগে, তাই ভাবলাম জামাইবাবুর সাথে একটু সময় কাটাই। মিফতার গা ঘেঁষে বসায় শফিক আশকারা পেয়ে গেল আরও। পাখি নিজে থেকে পোষ মানতে চাইলে তাকে জোর করে স্বীকার করা কি দরকার? তাই শফিকও কথার রসে মিফতাকে ঘায়েল করতে চাইল। তা কিভাবে সময় কাটাতে চাও গো, সর্দার বাড়ির ছোট গিন্নি? শফিকের কুপ্রস্তাবের ধরন দেখে মনে মনে হাসল মিফতা। সাথে বাজে রকমের একটা গালিও দিল মনে মনে। রাগে মাথা গরম হয়ে যাচ্ছে, তবুও মুখ বুজিয়ে হজম করলো সবটা। সময় তো অনেক, তাই সব ভাবেই কাটানো যাবে। এত তাড়া কিসে? আচ্ছা জামাইবাবু, একটা কথা বলো তো দেখি, সতীন বেশি সুন্দর নাকি আমি? এ মা, এ কেমন প্রশ্ন! এ কথা কোনো অন্ধকে জিজ্ঞেস করলেও চোখ বন্ধ করে বলে দিতে পারবে তোমার সাথে কারো তুলনাই হয় না। ও, তা না হয় বুঝলাম, কিন্তু সতীন কি আমার ননদিন থেকে কম সুন্দর? এবার একটু ঘাবড়ালো শফি। নিজের বউকে অসুন্দর বলতে তার অসুবিধে ছিল না, তবে রেখা যে মিফতার সতীন, রেখাকে মরিয়মের থেকে সুন্দর বলে মিফতার ভালো লাগবে না নিশ্চয়ই। দ্বিধায় বলল, তা হবে কেন? বড় বউকেতে আমার একদম পছন্দ না। গায়ের রং ফর্সা শুধু, তবে শরীর কেমন মোটাসোটা। এত নাদুস নুদুস মানুষ কেমন লাগে না? তোমাকে দেখো, কত সুন্দর ফিগার। শফিকের কথায় গা দালালো ভাব নিয়ে শফিকের কানের কাছে গিয়ে ফিসফিস করল মিফতা। ভালো লাগে না? তবুও প্রেগনেন্ট বানিয়ে দিলেন আমার সতীনকে। বাহ, ভাবা যায়। শফিক যেন কারেন্টের শক খেয়ে গেল। রেখার সাথে তার সম্পর্কটা মিফতা কি করে জানল? তবুও শাক দিয়ে মাছ ঢাকার মতো করে বলল, মানে কি বলছো তুমি এইসব? শফিকের কণ্ঠে জড়তা। সে ভয় পেয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। মিফতা অজান্তেই ঢিল মেরেছিল, আর তার সঠিক জায়গায় লেগে গেছে বুঝতে আনন্দ হলো তার। মিফতা আরও একটু কানের কাছে ঘেঁষে বলল, ভয় পেয়ে গেছেন নাকি জামাইবাবু? আমি কিন্তু সবটা জানি, ভয় পাওয়ার কারণ নেই। আমি কাউকে বলবো না, তবে একটা কাজ করে দিতে হবে আমার। কিসের ভয় পাবো আমি? আর কি যেন, হ্যাঁ, যত সব আজগুবি কথা। যাও আমার রুম থেকে। সে কি জামাইবাবু, সময় কাটাবেন না? যাও বলছি। মিফতা হাসতে হাসতে চলে গেল। বেশ ভালোভাবেই শফিককে ঘায়েল করতে পেরেছে। রুমে হাসপাস লাগছে শফিকের। মাথাটায় বিগড়ে দিল ওই মেয়ে। কিছুতেই বুঝতে পারছে না মিফতা কি করে এত সব জানল। তার প্ল্যান তো ছিল অন্য কিছু, সব ভেস্তে গেল। বাড়ি থেকে বের হয়ে গেল শফিক। রান্না বসিয়েছে মিফতা, দুপুরের রান্না। শফিককে বাড়ি থেকে বের হতে দেখে মাসুদের ঘরে একবার উকি দিল। শুয়ে আছে তিনি, এই সুযোগ। গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত পা চালালো। সাবধানে স্টোররুমে ঢুকে এদিক সেদিক না তাকিয়ে সোজা গিয়ে ডায়েরিটা নিয়ে ওনার আঁচলে ঢেকে আবার বের হয়ে গেল। আজ আর ডায়েরিটা রেখে আসেনি, যা হয় হবে, তবু নিজের কাছে রাখবে। নিজের ব্যাগে রেখে আবার রান্নার কাজে লেগে পড়ল সে। দুপুরে রান্না করে ক্লান্ত হয়ে পড়েছে। গোসলে আলসেমি লাগায় খাবার খেয়ে একটু রেস্ট নিতে নিল মিফতা। কখন চোখ লেগে এসেছে বুঝতে পারেনি, ঘুমিয়ে পড়ল। লাল মুখোশধারী কেউ একের পর এক ছুরির আঘাত করছে তাকে। রুদ্রিক ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে শুধু। এমন স্বপ্ন দেখে ধরফরে উঠেছে মিফতা। ফ্যান ছাড়া অবস্থায় ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে তার। নিঃশ্বাস কেমন ভারী ভারী লাগছে। অবশ হয়ে শরীরটা নিয়ে বাথরুমে চলে গেল। সময় নেই গোসল শেষ করে রুমে এসে ব্যালকনিতে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে মিফতা। এমন স্বপ্ন দেখার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না সে। মনের ভিতর একরাশ ভয় জেঁকে বসেছে, অনাকাঙ্ক্ষিত ভয়। রুদ্রিককে কল করল। কল যেতে রিসিভ করে নিল রুদ্রিক। যেন ফোন হাতে নিয়ে বসেছিল মিফতার কলের অপেক্ষায়। মিফতা সবটা জানালো। রুদ্রিক সাহস দিল তাকে। কথা বলতে বলতে মন ভালো হয়ে গেল। সদ্য গোসল করায় ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে।
মিফতার রুমে হনহনিয়ে ঢুকে গেল শফিক। আঙ্গুলের ভাঁজে জ্বলন্ত সিগারেটটা মেঝেতে ফেলে পা দিয়ে আগুন নিভিয়ে দিল। মিফতা তখন ওই বেলকনিতে দাঁড়িয়ে কলে কথা বলতে ব্যস্ত। শফিক লোভনীয় দৃষ্টি নিক্ষেপ করে ধীর পায়ে এগিয়ে এলো মিফতার কাছে। গিয়ে ঘাড়ের চুলগুলো সরিয়ে মিফতার ভেজা শরীরের ঘ্রাণ নিচ্ছে। হঠাৎ শরীরে কারো এহেন স্পষ্টই ঘাবড়ে গেল মিফতা। হাতে থাকা ফোনটা আপনা আপনি পড়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাট, তবুও নিজের ভেতর সাহস সঞ্চয় করে নিজের সবটা শক্তি দিয়ে বলল, জামাইবাবু, আপনি এখানে? আমার রুমে কি আপনার? মিফতার কথায় কোনো প্রকার ভ্রুক্ষেপ হলো না শফিকের। তার স্পর্শ আরেকটু গভীর হতেই মিফতা তাকে দূরে ঠেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তবে শক্তপোক্ত পুরুষ নালীর হাতের কাছে ছোট মিফতার সর্বশরীরের শক্তি যেন হার মানছে বারবার। সময় কাটাতে এসেছি ছোট গিন্নি, কি ভেবেছ তোমার বলা একটা কথায় ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছি? বেঁচে যাবে এতই সহজ শফিকের শিখার থেকে বাঁচা? আমার নজর একবার যার দিকে পড়ে তাকে তো আমার শয্যাসঙ্গী না করে ছাড়ব না। আসলে কি বলতো, তোমার বরের মতো তো আমার বাইরের নারী ভোগ করার সুযোগ নেই। একে তো ঘর জামাই, হাতে টাকা নেই অত, তারপর সারাদিন বাড়িতেই থাকতে হয়। তাই বাড়ির ভেতরে সবগুলোকে ভোগ করি। কি ভাবছ নালিশ করবে আমার নামে? তাতে লাভ হবে না কোনো, কেউ বিশ্বাস করবে না। আর তোমার বর, তার এসবে কোনো হেলদোল নেই। মাগার, সে তো বাইরে, সে তো মেয়ে নিয়ে বিছানায় যায়। তাই ঘরের বইয়ের মন শরীর কোনোটাতেই তার কিছু আসে যায় না। এসব কথা বলতে বলতে মিফতাকে খাটের মধ্যে ফেলে দিল শফি। নিজেকে ছোটানোর চেষ্টা করছে সে, কিন্তু লাভ হচ্ছে না। কিছুতেই শফিকের শক্তির সাথে পেরে উঠছে না সে। এদিকে বেলকনিতে পড়ে থাকা মোবাইল ফোনের অপর প্রান্ত থেকে রুদ্রিক অনবরত ডেকে যাচ্ছে মিফতাকে। শফিক মিফতার সাথে জবরদস্তি করছে। হঠাৎ পেছন থেকে মাথায় ভারী কিছুর আঘাত পড়ায় আহবোধক শব্দ করে উঠল শফি। হাতের অবাধ্য বিচরণ থেমে গেল। চোখ ঝাপসা হয়ে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে শফি। মিফতা দ্রুত উঠে পড়ল শয়তানটার কাছ থেকে। দৃষ্টি পেছনে ফেলতে দেখল শফিকের পেছনে হুইল চেয়ারে বসা মাসুদ, হাতে তার ফুলের টব। মিফতার বসতে বাকি রইল না মাসুদ ফুলের টব দিয়ে শফিকের মাথায় আঘাত করেছে। এর মাঝে বাইরে থেকে দৌড়ে আসলো রুদ্রিক। হাঁপাচ্ছে ছেলেটা। অপরিচিত কাউকে এভাবে নিজের বাড়িতে আসতে দেখে মাসুদ থমথমে গলায় জিজ্ঞেস করল, কে তুমি? এখানে কি চাই? মিফতার কোনো ক্ষতি হয়নি দেখে হাঁপ ছেড়ে বাঁচল রুদ্রিক। তবে কি উত্তর দেবে বুঝতে পারছে না। মিফতা চোখের ইশারায় বলল, সত্যি কথা না বলতে। বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনলাম, তাই ভাবলাম কোনো বিপদ হলো কিনা। প্রতিবেশী হিসেবে দেখতে আসা, তাই এসেছো যখন একটু সাহায্য করো। ওকে ধরে নিয়ে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনো তো। শফিকের পড়ে থাকা দেহটার দিকে ইশারা করে আদেশের সুরে কথাখানা বলল মাসুদ। রুদ্রিক বাধ্য ছেলের মতো শফিককে টেনে নিয়ে গেল অন্য রুমে। চোখে মুখে কয়েকবার পানি ছিটাতেই জ্ঞান ফিরে আসলো। শ্বশুরের কাছে ধরা পড়ে যাওয়ায় চুপসে আছে সে। যতই হোক শ্বশুর তো, তারই বাড়িতে থাকছে খাচ্ছে। এই ছেলে, তুমি এবার যেতে পারো। মাসুদের কথায় বিনা বাক্যে চলে গেল রুদ্রিক। যাওয়ার আগে একবার চল শক্ত করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করতে ভুলেনি মিফতার দিকে। মিফতার শফিককে উদ্দেশ্য করে বলল, যা হয়েছে ভুলে যাও। সকলে বাড়ি এসে জিজ্ঞেস করলে বলবে বাথরুমে পা পিছলে পড়ে মাথা ফেটে গেছে। কথাটা শুনে প্রাণে পানি পেল শফিক। প্রস্তাবটা তার কাছে বেশ পছন্দ হলেও মিফতার রাগ বাড়ছে। সে জানত এ বাড়িতে অমানুষের ভিড়ে একটা মানুষ আছে, সেটা মাসুদ। কিন্তু আছে ধারণা ভুল মনে হচ্ছে। মুখে তো শব্দটি না করে বিনা বাক্যে প্রস্থান করল সে। রাগে গা রেডি করছে। রুদ্রিককে কল করে ছাদে আসতে বলল। ছাদের একপাশে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে সে। দেখেই বোঝা যাচ্ছে মিফতার ওপর রেগে আছে। মিফতাকে আসতে দেখে রেগে মেগে বলল, এক্ষুনি চলো, তোকে বাড়ি নিয়ে যাব আমি। রেগে গেলে মিফতাকে তুই বলে সম্বোধন করে রুদ্রিক। তা মিফতার আগে থেকেই জানা। ম্যাচিওর মেয়ে সে। একজন রেগে গেলে আরেকজন পানি থাকতে হয়, এ কথা সর্বদা মেনে চলে মিফতা। রুদ্রিকও তার ব্যতিক্রম নয়। সচরাচর রাগে না সে, সর্বদা মিফতার রাগে বেশি। আর তখন সে তার মহারানীর রাগে নীরবতা পালন করে। যাব, আর কয়টা দিন সময় দাও। মিফতার কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করল। কিসের সময় দেব? হ্যাঁ, তোকে ওই বাড়িতে রেখে দিই আর সব শেষ হয়ে যাক, তাই না? মেরে ফেলুক ওরা তোকে, তখন
কি হবে তখন? জানিস না তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি? ভালোবাসি যে তোকে, তা জানিস না? রাগী কণ্ঠে বলা কথাগুলোর মধ্যেও কিছু একটা ছিল, যাতে সারাদিনের সকল ক্লান্তি মুছে ভালো লাগা ছেয়ে গেল মিফতার মনে। সাথে দুষ্ট বুদ্ধিরা উকি দিল মাথায়। হুম, জানি তো। তাই তো খালামণি আমাকে সারা জীবন তোমার চোখের সামনে রাখার জন্য তোমার বড় ভাই রাহুলের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। দমে গেল রুদ্রিক। এ একটা জায়গায় এসে দুর্বল সে। মাকে প্রচুর ভয় পায় ছোট থেকেই। তবে ভালোবাসার মানুষের কথা বলতে একবার ভাবত না, যদি না সে মানুষটা হতো তারই বড় ভাইয়ের জন্য। মায়ের পছন্দ করা মেয়ে। তার দমে যাওয়া দেখে যেন মজা পেল মিফতা। সে একমাত্র প্রেমিকা, যে কিনা নিজের প্রেমিককে কথার ছলে ঘায়েল করে লজ্জা লোটে তখন যখন। বলবো সময় হলে ঠিকই বলবো। আর এত কিসের বলা বলি, একদম বিয়ে করে নিয়ে যাব সামনে। বলে টলে ঝামেলা বাড়িয়ে লাভ কি? হাসল মিফতা, প্রাণবন্ধ হাসি। এ হাসির বিনিময় যপন 7 খুন মাপ করা যায়। তাদের খুনসুটিতে কেটে গেল কিছুটা সময়। ইতোমধ্যে আকাশ জুড়ে আধার নামে নামে ভাব। আধারেরা জানান দিচ্ছে সন্ধ্যা নামতে চলেছে। যে যার ঘরে চলে যাও। মিফতা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রাতে সকলে বাড়ি ফিরে চমকালো শফিকের মাথায় ক্ষত দেখে। জানানো হলো পা পিছলে পড়ে গিয়ে মাথা ফেটেছে। তবে কেন জানি রুনা সে কথা বিশ্বাস করল না। তাদের এই বিশ্বাস অবিশ্বাসের রেখা আর এক ধাপ এগিয়ে দিতে মিফতা বলে উঠল, আমি কিছু বলতে চাই। মিফতার কথা শুনে শফিকের আত্মায় পানি নেই। না জানি সত্যিটা বলে দেয়। তুমি আবার কি বলবে? রুনার কাট কাট গলা। মিফতা বাঁকা হাসল। বয়স হয়েছে, তবু দেমাগ কমে না এই মহিলার। মুখে বলল, সতীনের পেটে রাহাদের বাচ্চা না। ছোটখাটো বিস্ফোরণ ঘটল মিফতার বলা বলিতে। হতবাক সকলে। এতদিন এ মেয়েকে পাগল মনে করাটা আজ এ মেয়ে নিজেই প্রমাণ করে দিল। শোনো মেয়ে, মাথায় সমস্যা থাকলে চিকিৎসা করো। টাকা যত লাগে আমি দিব। তবুও নিজের সাথে সাথে আমাদের মাথাটা খেও না। আহ শাশুড়ি, মাথা খাবো কেন? মাথা তো চুলে ভরা। একদম বিস্বাদ লাগবে খেতে। সামান্য ভাতের প্লেটে একটা চুল পেলে খাওয়া যায় না। আর সেখানে চুলে ভর্তি মাথা কি করে খাবো? অক, তা আমার কথা কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? প্রমাণ চাই নাকি? তেতে উঠল রাহাত। তেরে সে মিফতাকে হালকা ধাক্কা দিয়ে বলল, পেছে ফালিয়ে বিয়ে করেছিস বলে কি কিনে নিয়েছিস আমায়? কি মনে করিস কাবিনের টাকা বেশি থাকায় তোর সবকিছু সহ্য করে যাব? একদম অশান্তি করবি না বাড়িতে। দরকার হয় বাড়ি বিক্রি করলে হল বিদায় করব তোকে। তা না পারলে খুন করে দেব। মিফতা শটান হয়ে দাঁড়ালো। দুর্বল হলে চলবে না এদের সামনে। মনে মনে হাসল ও। না জেনেই কথা বলে না মিফতা। সতীনের গর্ভের সন্তান রাহাদের না। মিফতার কথা শেষ না হতেই মরিয়ম বলল, তাহলে কার? আর এ বাচ্চা যে রাহাদের না, তা কি করে জানলে তুমি? এবার আর হাসি থামাতে পারল না মিফতা। হেসে উঠল। এমন পরিস্থিতিতে কেউ হাসতে পারে দেখে সকলের মনে আরও একবার প্রশ্ন জাগল, মেয়েটা সত্যি পাগল না তো? হাসতে হাসতে জবাব দিল সে, যে কখনো সন্তান জন্ম দিতে পারবে না, তার বাচ্চা কি করে হতে পারে সতীনের গর্ভে? সকলের আরও এক ধাপ অবাক হলো। একের পর এক কি শোনাচ্ছে মেয়েটা। সকলে মিফতাকে মিথ্যা বলতে চাইল। অবশেষে মিফতা চ্যালেঞ্জ করল সে সত্য। বিশ্বাস না হলে আমার পরিচিত ভালো ডাক্তার আছে, তাকে ডাকি। বাড়ি সে টেস্ট করে রিপোর্ট দেবে সকলের সামনে। আমি যা বলছি তা সত্য। আর যদি মনে হয় আমার আনা ডাক্তার মিথ্যা বলবে, তাহলে কাল নিজেদের মতো করে হাসপাতালে গিয়ে টেস্ট করে নেবেন। এরপর কি রিপোর্ট আসে তা দেখেন। আমার কথা মিথ্যা হলে আমি এক মুহূর্ত থাকবো না এ বাড়িতে। রাহাত এক কথায় রাজি হয়ে গেল। হ্যাঁ, তাই হবে। রাতটা শেষ হোক, কাল সকালেই সে যাবে ডাক্তারের কাছে। রেখার মনে অনাকাঙ্ক্ষিত এক ভয় উকি দিচ্ছে। সকলে চলে গেল যে যার রুমে। মিফতার নিজের রুমে রাহাতকে জায়গা দিল না, বরং আগে দরজা আটকে দিল। রাহাতেরও এই মেয়ের সাথে এক রুমে শোয়ার ইচ্ছে নেই, তাই অন্য রুমে শুয়ে পড়ল। বিছানায় গা এলিয়ে দিতে মনে পড়ল ডায়েরির কথা। মনে পড়তেই ঝটপট উঠে বসল বিছানা থেকে। ব্যাগ থেকে যে ডায়েরিটা বের করতে করতে যেতেই অবাক হলো। ডায়েরিটা কোথাও নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু না, ডায়েরিটা নেই কোথাও। মিফতার ভাষ্যমতে তার ব্যাগ তো কেউ ধরেনি। তাহলে ডায়েরিটাই কোথায় গেল? কে নিল এটা? কে বা এসেছিল এখানে? মিফতা যখন এসব ভাবনায় মশগুল, তার ভাবনায় ছেদ পড়ল বাসতে থাকা মোবাইলের শব্দে। কে আর কল করবে? রুদ্রিক হয়তো। তবে মিফতার এই সাধারণ চিন্তাকে ভুল প্রমাণ করে দিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে দেখল রুহুল ভাই নামটা ঝলঝল করছে।
মিফতা অলস ভঙ্গিতে ফোনটা রিসিভ করলো। অপর পাশে গম্ভীর কণ্ঠ। রুহুল ভাই বরাবরই এমন, শান্ত আর গম্ভীর প্রকৃতির। রুহুল আর রুদ্রিক দুজন যে একই মায়ের পেটের ভাই, বাইরের আচার আচরণের তার বিন্দু পরিমাণের মিল নেই। বাইরে থেকে দুইটা মানুষ সম্পূর্ণ ভিন্ন ধাঁচের দুইটা মানুষ, তবে তাদের একটা জায়গার এসে প্রচুর মিল। তা হলো মা ভক্ত। বাবা মাকে প্রচুর মেনে চলে দুই ভাই, মাকে যেন একটু বেশি। আরও আবার একটা বিশেষ কারণ আছে, মিফতার খালামণি হার্টের রোগী। ডাক্তারের নিষেধ তাকে যেন কেউ কষ্ট না দেয়, মনে আঘাত না করে। কোনো বিষয়ে উত্তেজিত হলে যে কোনো সময় সমস্যা দেখা দিবে। তাই পরিবারের সকলে তার হ্যাতে হ্যাঁ আর নাতে না বলে। মিফতার এসব ভাবনার মাঝে ফোনের অপর প্রান্ত থেকে দ্বিতীয়বারের মতো ডাক ভেসে আসলো। হ্যালো। রুহুলের গম্ভীর কণ্ঠের দ্বিতীয় ডাকে ধ্যান ভাঙে মিফতার। শুনছি, বলুন। আর কদিন থাকবি দেশে? হঠাৎ এহেন প্রশ্নে ভরকাল মিফতা। ঠিক কি উত্তর দেবে বুঝতে পারল না। মিফতার নীরবতায় যেন উত্তর পেয়ে গেল রুহুল। কোথায় আছিস তোরা? খালার কাছেও নাকি নেই? কাজ শেষ হলে এবার ফিরে আয়। সামনে তোর পুরো ভবিষ্যৎ পড়ে আছে। রুহুলের কথার মানেটা ঠিক আন্দাজ করতে পারল না সে। কাজ শেষ হলে আবার ফিরে আয়, সামনে তোর পুরো ভবিষ্যৎ। কথাটাতে কি বোঝাতে চাইল রুহুল? ভার্সিটি ভর্তি ক্যারিয়ার এসব, নাকি রুহুলকে বিয়ে করে সংসার করার কথা? বোধগম্য হলো না তার। মলিন সুরে জবাব দিল, এ মাসেই ব্যাক করব। খালামণি কেমন আছে? তুমি কেমন আছো? আম্মা ভালো আছে বলেই কল কেটে দিল রুহুল। ভাবমূর্তি এমন যেন সে কেমন আছে তা মিফতার না জানলেও চলবে। জানাটা এত জরুরি না। তাহলে সে কেন খোঁজ নিল মিফতার? বেড়া মানুষ একটা, বলে মনে মনে গালি দিল রুহুলকে। কল লাগালো রুদ্রিকের ফোনে। ডায়েরিটা পাচ্ছি না, সারা ঘর খুঁজেছি, কোথাও নেই। আমায় মনে হয় সকলের কাছে ধরা পড়ে গেলাম। শান্ত হও, ডায়েরি আমার কাছে। মানে? চোরের মতো নিয়ে গেলে আমায় না বলে? জানো কতটা চিন্তা করেছি আমি। আর কখনই বা নিলে? কিভাবে নিলে আমি তো দেখলাম না। বিকেলে যখন তোমার রুমে যাই তখনই দেখতে পাই ব্যাগের ভিতর। ব্যাগের চেন খোলা থাকায় দেখা যাচ্ছিল, তাই ভাবলাম নিয়ে আসি। অন্য কেউ দেখলে? বাকি কথা আর শেষ করতে পারল না। রুদ্রিক তাকে থামিয়ে দিয়ে বলল, ছাদে আসো, দিয়ে যাও ডায়েরিটা। আচ্ছা বাবা, দিচ্ছি। অমাবস্যা রাত। অন্ধকারে পাশের বাসার ছাদ থেকে মিফতার কাছে ডায়েরিটা ছুঁড়ে মেরেছে। এসেছে ঠিক বরাবর। ডায়েরি হাতে পেয়ে একদণ্ড দাঁড়ালো না সে। মনে হয় রুদ্রিককে ভুলেই গেল। সতী ওড়নার ভেতর থেকে নিজের বুকের মাঝে খুব শক্ত করে জড়িয়ে নিল ডায়েরিটা। রাত তখন 11টারও বেশি। শেষ সিঁড়িতে পা রাখতে রাজভারী কণ্ঠ, এত রাতে ছাদে গিয়েছিলে কেন? রুনার গলার আওয়াজটা যেন জমিয়ে দিল মিফতাকে। ঠায় দাঁড়িয়ে পড়ল, পা আর চলছে না আর। অন্য সময় তো এই মহিলাকে কথার ছলে উড়িয়ে দেয় মিফতা, এখন এত ভয় করছে কেন? তবু নিজের সবটা শক্তি প্রয়োগ করে বলল, ছাদে উঠতে কারণ লাগে নাকি? তার জবাবে কোনো উত্তর দিল না রুনা। বেশি ওরা ভালো না মেয়ে। সিংহের গর্তে ঢুকে সিংহের সাথে লড়াই করাটা নেহাত বোকামি। এতে সিংহকে শেষ করা যায় না, বড়জোর সিংহের শিকার হওয়া যায়, বলে হনহনিয়ে চলে গেল রুনা। এ যেন এক ভয়ঙ্কর যুদ্ধের নীরব আহ্বান। ঠায় দাঁড়িয়ে থাকা মিফতার মাথায় ঢুকল না সে কথার মানে। আর এত রাতে শাশুড়ি বা বাইরে কেন? চিন্তারা মাথায় ব্যথা করিয়ে দিচ্ছে। পাগল প্রায় দশা। তাই সেই চিন্তার সাগর থেকে উঠে ডায়েরিতে ডুব দিতে ডায়েরিটা খুলে বসল সে। এ যেন অন্য আরেক জগৎ। ডায়েরি খোলার সাথে সাথে যেন বর্তমান থেকে 2 বছর আগে ফিরে যায় সে। ভেসে ওঠে বড় বোনের আদরে মায়াবী মুখটা। ভরসন্ধ্যায় নিজ বাড়ির উঠোনে পা রাখতে দেখে বেশ চমকালো মা। অবাগের সুরে জিজ্ঞেস করল, কি রে, তুই এখানে এ সময়? মা জানতো আমার সংসারের অবস্থার কথা। আমি ভালো নেই তাও জানতো। তাই আমাকে বাড়ি ফিরতে দেখাটা তার জন্য হুমকি স্বরূপ। যেন আমি আসাতে অসন্তুষ্ট সে, তাই অমন প্রশ্ন করল। আমি শান্ত ভঙ্গিতে জবাব দিলাম, কেন মা, আমি কি আসতে পারি না? কথার জবাব দিল না মা। আমিও তার জবাবের আশায় না থেকে আগেই চলে গেলাম ঘরে। বাবা ঘরে বিছানায় শোয়া ছিল। আমায় দেখে উঠে বসে, কি রে মা, এই অবেলায় তুই? কিছু হয়েছে কি? মার বাবার প্রশ্নটা পাই একই রকম ছিল, তবুও যেন আকাশ পাতাল ব্যবধান। কথা ঘুরাইনি আমি। আজ না হয় কাল তো বলতেই হবে, তাই সরাসরি বলে দেই, একেবারে চলে এসেছি। কথাটা শুনে নীরব থাকেন বাবা। মা কিছু বলতে গিয়েও যেন বলে না।
তবে বাবা বাড়িতে এর পরের দিনগুলো আমার জন্য কঠিন থেকে কঠিনতম। বুঝে উঠি একটা ডিভোর্সি মেয়ে বা স্বামীর বাড়ি থেকে ফেরত মেয়েদের জায়গা হয়তো এ বাংলার সমাজে হবে না কখনো। বাংলার সমাজগুলো বড়ই অদ্ভুত। বিচ্ছেদটা কার দোষে হচ্ছে তা দেখবে না, দোষার নাম সবটাই হবে মেয়েদের। কেউ একবারের পর দুবার বলবে না এই ছেলেটার বউ চলে গেছে, ডিভোর্স হয়েছে, কিন্তু মেয়েটাকে চোখের সামনে না পেলেও বলতে থাকবে অমকের মেয়ে জামাই বাড়ি থেকে এসে পড়েছে। এটাই বাংলার সমাজের এক মূল নীতির অন্যতম নীতি বলা চলে। প্রতিবেশীদের কথা না হয় বাদই দিলাম, কথায় কথায় তো নিজের মা খোঁটা দেওয়া শুরু করে। অভাবের সংসার, বাবা অসুস্থ, মাও যেন নিরুপায়। দুপেট চালাতো যেখানে হিমশিম খায়, সেখানে আমি তাদের উপর বোঝা হয়ে পড়ে রইলাম। কি বা করার আছে আমার? বুঝতে পারি এ বাড়িটা আর আমার না। মনে মনে ঠিক করি রাহাদের বাড়ি থেকে কেউ নিতে আসলেই চলে যাব, এমনকি কল করে বললেও চলে যাব। এখানে আর বোঝা হয়ে থাকবো না। কিন্তু সে আশা আর পূরণ হয় না। নিতে আসবে তো পরের কথা, কেউ একবারও খোঁজও নেয়নি আমার। আমার চিন্তায় চিন্তায় হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়ে, আরও বেশি। মা সেদিন কাঁদতে কাঁদতে বলেই ফেলে, বোড়ামুখী, যেখানে যায় সেখানে সব শেষ করে ফেলে। অত বড় ঘরে বিয়ে দিয়েছি, রয়ে সয়ে থেকে যেতে পারলি না? একটা বিয়ে করছে তাও আবার এমন কি ছিল? চইলা এলি বাপের বাড়ি, আর সেই শোকে শোকে লোকটা আজ মরার পথে। তুই সব শেষ করে দিলি আমার। নিজের সংসারটারও খাইলি লগে আমারটাও খাইতে বসলি। বড় ঘর থেকে বিয়ে দিয়েছি, বাপ মার একটু সাহায্য করবি তা না, উল্টো এসে বাপটারে খাইতে বসলি। বলে ঢুকরে কেঁদে ওঠে মা। মায়ের অমন কথা ওই দিন সহ্য করতে পারেনি। আষাঢ়ের গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও বাড়ি থেকে বের হয়ে যায়। মা আটকানি আমায়, যেন আমি চলে গেলে তাদের সব শান্তি। বেলা তখন দুপুর। কোথায় যাব কি করব না বুঝে পাড়ার এক ফুপুর বাড়ি যায়। বাবা মায়ের পর আত্মীয় বলতে সে আছে কেবল। আমাকে কাপড়ে ভরা ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে বাড়িতে ঢোকার কথা না বলে ফুপু আগে জিজ্ঞেস করে, কিরে মিহি, এই বৃষ্টির মাঝে তুই হঠাৎ? কথা না ঘুরিয়ে বলে দেয়, কয়েকদিন থাকতে এসেছি ফুপু। ভদ্রমহিলা মুখ ছোট জোরপোবক হেসে জবাব দিল, আমি খাই ছেলের কামাই, এখানে আর কই থাকবি? এসেছি যখন আজকে রাত থেকে যা, আয় ঘরে আয়। তার কথায় মানেটা বুঝার বাকি নেই, কিন্তু উপায়ন্তর না পেয়ে ঘরে যায়। আমায় ঘরে রেখে উনি পাশের রুমে যেতে ছেলের বউ জিজ্ঞেস করে, আম্মা, এটাই কি মিহিয়াপা, যার কথা আপনি মাঝে মাঝে বলতেন? ফুপু মনে হয় মুখ বাঁকালো, যা দেখতে পারি আমি, তবে তার বলা কথাটা শুনেছি, যা আর মানতে পারিনি। হুম, এটাই সে মেয়ে। অত বড় ঘরে বিয়ে হয়েছিল, কিন্তু কিছুদিন আগে নাকি বাপের বাড়ি চলে এসেছে। মনে হয় ডিভোর্স হয়ে গেছে। আমার এখানে থাকতে এসেছি কয়েকটা দিন। আমি বাপু সোজা বলে দিয়েছি আজ রাত থাকতে। এখন তো আর বড় বাড়ির বউ না সে, তবে কেনই বা তেল মাখবো রে? ফুপুর কথা শুনে তাদের না বলেই বের হয়ে যায় ঘর থেকে। আকাশ তখনও কাছে আমার দুঃখে। আশ্চর্য মানুষ বটে। বিয়ের পর এই মহিলা আমাকে কত করে বলতো, জামাই নিয়ে একদিন আয়, কয়দিনা থেকে যা, আপন ফুপু না তাই কি আসবি না? আর সেই মহিলা আর এমনটা করলো। হায় রে মানুষ! বাড়ি থেকে বের হয়ে বসতে পারি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি, এই দুই বাড়ি ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার। আফসোস, জন্মের পর থেকে যে দুইটা বাড়িকে নিজের আপন জানতাম, তার একবারই আমার আপন বাড়ি না। স্টেশনে কতক্ষণ বসে থাকার পর আকাশ যখন কালো মেঘে আরো বেশি করে সজ্জিত হচ্ছে, তখন বুঝলাম এখানে বসে থাকা চলবে না। ব্যস্ত ভঙ্গিতে উঠে পা চালালাম রাহাদের বাড়ির দিকে। বৃষ্টির সন্ধ্যায় যখন একা একাই পা রাখি সেই বাড়িতে, শাশুড়ি ননদ তখন কথা শোনাতে ভোলেনি। একা একা চলে গিয়ে আবার ফিরে কি করে আসলাম, সে কথাও শুনতে হয়েছে। তবুও এ কথার আমার আঘাত লাগলো না। যেখানে নিজের মাই ঠাঁই দেয়নি, সেখানে পরের মতো কথা শোনাবেই। মুখ বুজে সয়ে গেলাম সবটা। নিজের ঘরে বসে ডায়েরিটা লিখছিলাম। বাড়িতে রাহাতের নতুন বউ নেই আজ, হয়তো বাপের বাড়ি গেছে। ননদ আর শাশুড়ি শুধু, শ্বশুর তো থেকেও নেই। তাই ডায়েরিতে নিজের ভাগ্যকে তুলে ধরার চেষ্টা। সন্ধ্যা কেটে তখন রাত নেমেছে, গভীরও হয়েছে কিছুটা, সাথে তুমুল বর্ষণ। বৃষ্টির গতি বাড়ছে ক্রমাগত। এমন সময় ড্রয়িং রুম থেকে বাচ্চাদের কান্না ভেসে এলো। বাড়িতে বাচ্চা কোথায় আসবে, তাও একসাথে 4-5 জনের মতো গলার সুর। নিজের মনের ভুল ভেবে ডায়েরি লেখায় মন দিলাম। এই ঘটনাটাও লিখে ফেললাম, কিন্তু না, শব্দ বাড়ছে। এর সাথে শব্দটা রুমের দিকে তেড়ে আসে। শেষ লেখা, আর কিছু নেই ডায়েরিটিতে। শেষের লাইনটা অগোছালো, নড়েবড়ে হাতে লেখা হয়তো, কেমন ফ্যাকাশে দেখাচ্ছে অন্য লেখার তুলনায়।
সারা ডায়েরি সব পাতা উল্টালো মিফতা। মিহির লেখা নেই আর সব সাদা। কি হয়েছে, কোথায় থেকে বাচ্চাদের কান্না ভেসে আসছে তা দেখতেই হয়তো মিহির বের হয়েছিল। এরপর হয়তো আর লেখা হয় না ডায়েরিটা, তাই তার গল্প এখানেই শেষ। তবে মিফতাকে যে এই অসমাপ্ত গল্পকে সমাপ্তি করতেই হবে। কিন্তু কে করে দিবে সমাপ্তি? বাবা বেঁচে নেই, মাঝে তার কিছুই জানে না। মিফতার মায়ের কথা মনে পড়ে। পরদিন সকালে নাকি খবর যায় মিহি আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে যখন ছুটে আসেন তিনি, তখন মেয়েকে ঝুলন্ত ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। এর বাইরে আর কিছু জানে না সে। চলবে গল্প পাপিষ্ট, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ এলো। ধন্যবাদ সবাইকে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।